ইয়াসির কথাটা বলে ধীরে ধীরে প্রস্থান করল। শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। পায়ের ব্যথার সাথে মনের ব্যথাও যেন আন্দোলন করতে শুরু করেছে। তাছাড়া এখানে থাকার মেয়াদ ফুরিয়েছে সম্পর্কের দোহাই দেওয়ার কারণ বারণ। এমনিতেই পাওয়া না পাওয়ার হিসেবে বরাবরই তার প্রাপ্তির শূন্যের খাতায়। আজও তাই। বলা বাহুল্য, কেউ যখন একের পর এক প্রাপ্তি পায় তখন শেষবারের প্রাপ্তিরও আশা রাখে। কিন্তু তার ক্ষেত্রে আবার উল্টো কিছু ঘটে। কেননা জন্মের পর থেকে তার জীবনে বিয়োগের উপস্থিতি একটু বেশিই বলা চলে। এই যেমন প্রথমে জন্মদাতা পিতাকে হারালো, মাও ডিভোর্সি হলো। প্রতিনিয়ত নেইবারদের কটু কথার আঘাত, ফ্রেন্ডদের কথার খোঁজা। মাকেও তো কাজের জন্য কাছে পাওয়া হতো না। উনি বিজনেস উইমেন, কাজই ওনার সব। ওনাকে দোষ দিয়েও লাভ নেই, কারণ ওনার কারণেই তাদের জীবন ভালোভাবে চলত। খাওয়া দাওয়া, পড়া সবই হতো। এরপর নতুন বাবার আগমন ঘটল। দিনের পর দিন মায়ের সঙ্গে ওনাকে দেখে মন বিষে উঠত। যতই ভাবত ততই যেন ক্ষিপ্ত হয়ে উঠত ওনার প্রতি। অসহ্য লাগত। এক পর্যায়ে ওনার উপস্থিতি অসহ্যের মাত্রা ছাড়ালো। ইচ্ছে করে বল ছুঁড়ে আঘাতও করেছিল বহুবার। তবু মানুষটা কিছুই বলতেন না, মাথায় হাত বুলিয়ে হাসতেন। শান্ত হতে বললেন, হাবিজাবি বুঝাতে চাইতেন। মায়ের কথা ভেবে ওনাকে বাবা নয়, বরং ফ্রেন্ড হিসাবে গ্রহণ করতে বলতেন। আর এটা ওর কাছে ছিল আরও বিরক্তকর ব্যাপার স্যাপার। এমনও হয়েছে কথায় কথায় আঘাত করার পরেও বারবার সখ্যতা করতে চেয়েছেন, সেই বরং এড়িয়ে গেছে। কারণ তার কাছে সখ্যতা মানেই পিছুটান। সব পিছুটানের মায়া রাখতে চাইলেই সায়নের আগেই ও ঠাঁই হতো চৌধুরী নিবাসে। সারাফত চৌধুরীর বড় পুত্র হিসেবে বড় হতো। চৌধুরীদের রক্ত না হয়েও বড় হতো তাদের শিক্ষায়। আপন রক্তের দেওয়া শেষ পদবীও বদলে যেত এক নিমেষে। ইয়াসির খান থেকে হয়ে যেত ইয়াসির চৌধুরী। চৌধুরীদের নাম আবার তালবস্য দন্তাস্য দিয়ে হয়। হয়তো তার নামটাও তালবস্য হয়তোবা দন্তাস্য দিয়েই রাখা হতো। ইয়াসিরের নাম মুছে যেত জীবন থেকে। অথচ তার মা ইয়াসির নাম শখ করে নাকি রেখেছিল। ইয়াসির নামের অর্থ সৌভাগ্যবান। ইলিয়ানা চেয়েছিল ওনার একমাত্র ছেলে সৌভাগ্যবান পুরুষ হোক, ভালোবাসায় ভালো থাকুক। কিন্তু দুর্ভাগ্যবশত ওর জীবনের ধারা নামের ধারের কাছেও যায়নি, বরং সর্বদাই উল্টোটাই ঘটেছে। এই নিয়ে ভাবতে গেলেও তার ভীষণ হাসি পায়। এবং হাজার কথার এক কথা, শুরু থেকে সারাফত চৌধুরীকে সে বাবা হিসেবে মানতে পারত না। তার মা মারা যাওয়ার আগে তাকে সারাফত চৌধুরীর কাছে আমানত হিসেবে রাখা তাকে আরও বেশি কষ্ট করছিল। কিন্তু সে পুরুষ তার মাকে বিয়ে করল, কিন্তু সংসার করতেই পারল না। তার কাছে তাকে আমানত হিসেবে রাখতে চাওয়াটা কি ঠিক ছিল? আর সারাফত চৌধুরীর মুমূর্ষ সহধর্মিণীর কথা রাখতে হয়তোবা রাজি হয়েছিল, কিন্তু কারোর দয়ায় বাঁচতে চায়নি সে। এজন্যই মূলত লুকিয়ে বেড়াত, সব যোগাযোগও বন্ধ করে দিয়েছিল। তবু কিভাবে যেন সারাফত চৌধুরী ঠিকই তাকে খুঁজে বের করত। কাজের নামে দেশের বাইরে গিয়ে তার সঙ্গে দেখা করতে যেত, কিন্তু সে দেখা করত না। তবুও ভদ্রলোক হাল ছাড়তেন না। আর ওনার এ কাজে তার রাগের মাত্রা আরও বাড়ত। ইচ্ছে করত মানুষটাকে মেরে ফেলে ঝামেলামুক্ত হতে। পরে এমনভাবে গা ঢাকা দিল যে বছরের পর বছর সারাফত চৌধুরীর কোনো খুঁজই পেল না। ততদিনে স্বেচ্ছায় মাফিয়ার জগতে পা দিয়েছেন। প্রাণের মায়া কোনো কালেই ছিল না তার গ্রাহী মানে নানি মারা যাওয়ার পর পিছুটান ছিল না। ইচ্ছে মতো লাইফ লিড করত। সেই ইচ্ছেটাকে প্রাধান্য দিতে গিয়েই আজ মাফিয়া কিং নামে পরিচিত। আগে কেউ মাফিয়া কিং বললে গর্ব হতো, ভীষণ খুশি লাগত। সেই খুশিতে সহিংস্রতা আরও বাড়াত, পাপের রাজ্যে সুখ পেত। তবে আজ কেন জানি এই নামের ওজন অনেক বেশি ভার লাগছে। চৌধুরীদের মতো ভালো মানুষদের আশেপাশে ছিল বলে এই পরিবর্তন নাকি? এই জন্য সে ভালো মানুষদের দেখতে পারে না। এরা নিজেদের ভালো গুণের আলো অন্যের মাঝে ছড়াতে চায়। এটা কি করা উচিত? মোটেও না। কারণ সবাই ভালো হলে পাপই কমে যাবে, আর পাপ কমে গেলে বেঁচে থাকাটাও পানসে হয়ে যাবে। ইয়াসির মুখ কুঁচকে নানান কথা ভাবতে ভাবতে হসপিটাল থেকে বের হতেই দেখে তার গাড়িটা সেই সকালে রেখে যাওয়া জায়গাতেই দাঁড়িয়ে আছে। তবে গাড়ির দরজা খুলে বুরাক বসে আছে। তাকে দেখা মাত্র এক প্রকার ছুটে এলো বুরাক। অস্থির কণ্ঠে কী সব বলল।
ইয়াসির আপাদমস্তক দেখে মলিন মুখে তাকিয়ে রইল ওই বুরাকের দিকে। শীতলকে গুলি করেছিল বিধায় তার মুখে বারবার এক এক ঘুষি মেরেছিল ইয়াসির। এজন্য তার ঠোঁট কেটে ফুলে এখনো লাল হয়ে আছে। ইয়াসির তাকে দেখে বলল, আমি মেরেছি বলে কি আমাকে মেডিসিন লাগিয়ে দিতে হবে? না মানে স্যার, টেনশনে ভুলে গেছি, সমস্যা নেই। ইয়াসির কথা বাড়ালো না। গাড়িতে বসে ইশারা করা মাত্রই ড্রাইভার গাড়ি স্টার্ট করলো। বুরাক মুক্কাচুমাচু করে পানির বোতল এগিয়ে দিলে সে নিল। থেমে থেমে পানি পান করলো। পানি খাওয়ার একটু পর তার চোখ ছোড়া আপনা আপনি ভার হয়ে আসতে লাগলো। কষ্ট করেও চোখ টেনে খুলে রাখতে পারছে না। অগত্যা সিটে হেলান দিয়ে চোখ বুঝতেই গলার কাছে সূচ ফোটানোর মতো ব্যথা অনুভব করল। এরপর ওই কর্ণকোহরে কেউ যেন ফিসফিসিয়ে বলল, আই এম সরি স্যার, এক্সট্রিমলি সরি। এদিকে ইয়াসিরের কথা শুনে শান শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল সিতারার দিকে। মায়ের কান্নায় আজ বলে দিচ্ছে অনেক কিছু। তার বুকের ভেতর জ্বলছে ভীষণ। কষ্টটা হুল ফুটানোর মতো ছুটছে বুকের পাঁজরে। তবুও সে কথা বাড়ালো না। তাছাড়া শীতলের অবস্থার কথাও ভাবা উচিত। বেচারা শুদ্ধ না পারছে কিছু বলতে, আর না পারছে আপাতত টপিক চেঞ্জ করতে। সে শুধু বারবার শীতলের ঘুমন্ত মুখের দিকে তাকাচ্ছে। পাজি শীতলটা মেডিসিনের প্রভাবে এই পরিস্থিতিতেও বেঘরে ঘুমাচ্ছে। সে শুদ্ধকে জেদ করে বিয়ে করার পরপরই যেন তার পৃথিবী সুখে ভরে গেছে। আর কিছুই লাগবে না তার, সে সুখী। আর সেই সুখ নৃত্য করতে করতে তার চোখে ঘুম এসে ধরা দিয়েছে। মেয়েটা অনেক ধকল সহ্য করেছে, এখন ঘুমাচ্ছে, ঘুমাক। হিসেবের খাতাটা পরেও খোলা যাবে। একথা ভেবে সে কান্নারত মায়ের দিকে তাকিয়ে শুধু মলিন হাসল। সিতারা ছেলের হাতে পাগলের মতো চুমু খেল, তবে মুখে কিছু বলতে পারল না। শায়নও আগ বাড়িয়ে জিজ্ঞেস না করে পা বাড়াতে যাবে, তখনই গুরু গম্ভীর কণ্ঠস্বর কর্ণকোহরে এসে পৌঁছাল। থমকে দাঁড়িয়ে গেল সেও। শারাফত চৌধুরী তখন গম্ভীর কণ্ঠে বলল, ছোট বাচ্চা যখন ছিল একটু একটু করে বড় করেছি, এ বুকে আগলে রেখেছি, আঙুল ধরে হাঁটতে শিখিয়েছি। যখন যা প্রয়োজন নিজে সেটা এনে দিয়েছি। ভুল করলে যেমন শাসন করেছি, তেমন ভালোবাসতেও কমতি রাখিনি। দোকানে যখন শুনেছি কাউকে পছন্দ করে, তখন বাবা হয়ে ছেলে বিয়ে দেওয়ার দায়িত্ব আমি পালন করব। এখন কে কার থেকে কি শুনে আমাকে বাবা ভাবলো কি ভাবলো না তা দেখার সময় নেই। এতদিন কাউকে আমার ছেলে বলে পরিচয় দিয়েছি, মরার আগ অবধি সেই পরিচয় বহন করতে হবে তাকে। এটাই আমার আদেশ। আর কেউ যদি আমার শাসনকে অবহেলা করে ভেবে থাকে, তাহলে ভুল সে। আমি শারাফত চৌধুরী জেনে বুঝে কখনো অন্যায় করিনি, কারোর হক মারিনি। আমি আমার ছেলেদেরও আমার শিক্ষা দিয়েছি, আমার নীতিতে তাদের বড় করেছি। সিতারা তাকে বলে দাও, রং ঢং না করে যেন সুজা বাড়িতে যায়, আমাদের সাথেই যেন যায়। এইটুকু বলে তিনি থামলেন। তারপর শুদ্ধর দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে পুনরায় বললেন, শীতল সুস্থ হলেই দুজোড়া বিয়ের অনুষ্ঠান সেরে ফেলব। এর মধ্যে কেউ যদি ভেবেও থাকে বাড়ি ছাড়বে, পরিবার ছাড়বে, এতিমের রোল প্লে করে রাস্তায় রাস্তায় ঘুরবে, তাহলে সে যেন আমার বুকের ওপর পাড়া দিয়ে যায়। আমিও দেখি তার কত বড় স্পর্ধা, আমার আদেশ অমান্য করার সাহস সাধ্য তার বুকে জন্মেছে কিনা। মেডিসিনের এফেক্টে তো শীতল ঘুমাচ্ছে, বাকিটা শুদ্ধ সামলাতে পারবে। গাড়িতে ওয়েট করছি, এসো তোমরা। এ কথা বলে শারাফত চৌধুরী চলে গেল। শায়ন তখন সিতারা চৌধুরীর দিকে ছলছল চোখে তাকিয়ে কম্পিত কণ্ঠে বলল, শুনলে, তোমার স্বামীর কথা শুনলে? উনার বুকে পাড়া দিয়ে চলে যেতে বলল, অথচ উনি খুব ভালো করেই জানে যেতে পারবো না। নিজের বাড়ি থেকে বের করে দিল, আবার নিজেই ডাকছে, যাব না আমি। আমার কি আত্মসম্মান বোধ নেই নাকি? একথা বলতে দেরি, কিন্তু দরজার কাছ থেকে শারাফত চৌধুরীর বলতে দেরি হলো না। কেউ বাবা হোক, ওর মতো লাফাঙ্গা ছেলে তারও হোক, তখন বাবার আসনে দাঁড়ালে বুঝবে বাবাদের যন্ত্রণা। দেরি হচ্ছে, এবার আসা হোক। বাকিরা তাদের কথা শুনে চোখ ভর্তি জল নিয়েও হাসছে। এই ঘটনা নতুন নয়, তারা বাবা ছেলে এভাবেই ঝগড়া করে, তাদের ঝগড়ার ধরনও এমন।
আশ্চর্যের ব্যাপার হচ্ছে সবাই ভেবেছিল সায়ন হয়তো ভেঙে পড়বে, খুব কষ্ট পেয়ে পাগলের মতো আচরণ করবে, কিন্তু সেসবের কিছুই হলো না। বরং শারাফত চৌধুরীর সাথে তাল মিলিয়ে ধরা গলায় বলল, পরে যাব, আমি এক্ষুনি যেতে বলেছি। এবার সায়নও জেদ দেখিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে জবাব দিল, যাব না মানে যাবই না। কেন আমাকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা বলা হয়েছিল? বললে যেতে হবে কেন? আমি কি ছোট আছি নাকি যে ভুল করলে বের করে দিতে হবে? কেউ কি জানে না আমি বাড়ি ছাড়া থাকতে পারি না? কারো মনে রাখা উচিত ছিল। আমিও এখন বড় হয়েছি, আমারও আত্মসম্মানবোধ জাগ্রত হয়েছে। যে ছেলে বাপের কাছে শর্ট প্যান্ট ধার চাইতে আসে, সে ছেলেকে বড় লাগে কোন দিক দিয়ে? সে কি ভুলে গেছে মাসখানেক আগেও ধরে বেঁধে চুলদাড়ি কাটিয়ে এনেছি? নাকি একথা ভুলে গেছে দামড়া ছেলেও হয়েও জ্বরে কাতরাচ্ছিল দেখে কোলে করে হসপিটালে নিয়েছি? ভাত খেয়ে যে পর্দায় হাত মুছতে চোরের মতো উকিঝুঁকি মারে, তাকেও এখন বড় হয়েছে বলে মান্য করতে হবে? হ্যাঁ, খুব বড় ভুল হয়েছে। এই জন্যই তো আমায় এখনও এটা ওটা নিয়ে গালমন্দ করা লাগে। একথা শুনে সায়ন মুখ ভূতা করে তাকিয়ে রইল দরজার দিকে। সবার সামনে একথা কি বলা উচিত হলো? এরপর আর কিছু বলল না সায়ন। সিতারার কাজ জড়িয়ে গম্ভীর মুখে বেরিয়ে এলো কেবিন থেকে। তাকে আসতে দেখে শারাফত চৌধুরী গটগট করে হেঁটে গেলেন পার্কিং লটে। বাকিরাও শুদ্ধ থেকে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে বসল। স্বর্ণকে এখানে দেখে শারাফত চৌধুরী ভ্রুকুচকালেও কিছু বলল না, নয়তো পাগল আবারও খেপতে পারে। ওনারা গেলে শুদ্ধকে একটু বিশ্রাম নিতে বলে অর্করাও কাজীকে পৌঁছে দেওয়ার নাম করে বেরিয়ে এলো। হঠাৎ দ্রুত পায়ে শায়ন পুনরায় কেবিনে ঢুকল। শুদ্ধ তখনও দরজার দিকে তাকিয়েছিল। কেন জানি মন বলছিল শায়ন আসবে। তার ভাবনায় প্রমাণিত করে সত্যি শায়ন এলো, জড়িয়ে ধরল ভাইকে। তারপর ফিসফিস করে বলল, ভাগ্যিস মেজর সাহেব আমাদের আগে জানিয়েছিল, নয়তো আজকে নিজেকে সামলানো কঠিন হয়ে যেত। মানুষ বলে শত্রু খারাপ, আসলে শত্রুরা না থাকলে কঠিন সত্য সহজে জানা যায় না। তাছাড়া জানা সত্য তিতা হলেও গ্রহণ করতে কষ্ট কমই লাগে। আমি ঠিক আছি ভাই, এবার রেস্ট কর। বোন দিয়েছি, যত্নের কমতি যেন না হয়। একথা বলে শায়ন শুদ্ধকে ছাড়তে গেলে শুদ্ধ শক্ত করে জড়িয়ে ধরল ভাইকে। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না, তবে দুজনেরই ছলছল চোখ। এই কঠিন সত্য শুদ্ধ শায়ন জেনেছিল 3 থেকে 4 বছর আগে। সেদিন তাদের সঙ্গে ছিল শাহাদাত চৌধুরী। ছুটিতে এসে শুদ্ধ শায়নকে নিয়ে বেরিয়েছিল একটা কাজে। সেদিন হঠাৎ পরিচয়ে এক মানুষের সাথে দেখা হয়েছিল। সে ব্যক্তিকে দেখা মাত্র শাহাদাত চৌধুরী এড়িয়ে যেতে গেলে ওই মানুষটা ওনার পথ আটকে দাঁড়ান। হলুদ দাঁত বের করে হাসতে হাসতে শায়নকে দেখে বলে ফেলে, শারাফত ভাইয়ের পালক ছেলে না এটা? সিতারা ভাবির তো আপন ভাইয়ের ছেলে ছিল বোধ হয়। সম্পর্কে ভাবিত হচ্ছে এখন আপন ফুপি। এর ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার শর্তে বিয়ে করেছিল সিতারা ভাবি। ছেলে কিন্তু ওর আপন বাপের মুখের আদলি পেয়েছে। এর বাপও ভালো মানুষ ছিল, ওরা ছিল শিকদার বংশের। ব্যাস, এই একটা কথাই ছিল তিক্ত কথার জানান সূত্রপাত। হঠাৎ নিজের পরিচয় নিয়ে যখন এমন কথা শুনেছিল, তখন শায়ন যেন উন্মাদ কোনো পাগল। শাহাদাত চৌধুরী সেদিন অনেক কষ্টে শায়নকে সামলিয়েছিল। উনি কান্নারত শায়নের হাত ধরে নিজেও অঝরে কাঁদতে কাঁদতে ওয়াদা করেছিলেন, শায়ন এই কথা জানে কখনো যেন কারোর কাছে প্রকাশ না করে। যদি করে, সবচেয়ে কষ্ট পাবে সিতারা চৌধুরী। এবং এও বলেন, সিতারা চৌধুরী শায়নের আপন মা না হলেও আপন ফুপি, আর ফুপি হয়েও তিনি মায়ের কাজ করেছে। জন্ম না দিয়েও নিজের সন্তানের মতো করে ভাইয়ের আমানত বুকে আগলে ধরে বহু কষ্টে বড় করেছেন। শায়ন শারাফত চৌধুরীর রক্ত না হলেও সিতারার মায়ের বংশের ছেলে শায়ন। সিতারার বংশের রক্ত শায়নের গায়ে। সে এতিম নয়, কুরিয়ানা পালক সন্তানও নয়। সে শুদ্ধর ভাই, সত্যি ভাই, ধরতে গেলে মামাতো ভাই। কিন্তু তাদের সম্পর্ক এমন যে মামাতো বলে কিছুই ধার ধারেনি ওরা। তাদের একটাই কথা, শায়ন, শুদ্ধ শখ, এরা সিতারার 3 ছেলে মেয়ে। শুদ্ধ শখের বড় ভাই শায়ন, আর এটাই হচ্ছে শায়নের একমাত্র পরিচয়। আজ আবারও সেসব ঘেটে কষ্ট লাগলেও শায়ন মেনে নিয়েছে হাসি মুখে, কারণ এতিম নয়, তার ফুপিমা হচ্ছে তার মা। শুদ্ধ নীরবতা বুঝছে শায়ন মুচকে হাসল। তখন শুদ্ধ বলল,
আগেও বলেছি, আজও বলছি, তুমি আমার ভাই। কার রক্ত, কোন বংশের, সেসব বাদ। শায়ান হাসল। তারপর শুদ্ধকে ছেড়ে দিয়ে চটাস করে শুদ্ধর গালে চুমু দিতেই শুদ্ধ নাক মুখ কুঁচকে নিল। তা দেখে শায়ান হো হো করে হাসতে লাগলো। শুধু এটা মোটেও পছন্দ করে না দেখে শায়ান আরও বেশি করে করে একটু রাগিয়ে দেয়। তবে আজ শুদ্ধ রাগ দেখালো না, মৃদু হাসল। এরপর বলল, বাড়ি গিয়ে তোমাদের দুজনের অভিমানও গুঁড়ো গুঁড়ো করবে। বিপদ এসেছিল, কেটেও গেছে, আলহামদুলিল্লাহ। রুবাবও হাসি মুখে ফিরবে ইনশাল্লাহ। এখন যাও, সবাই ওয়েট করছে। এ কথা শুনে শায়ন হঠাৎ শুদ্ধর পাশের বেডের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল, একসাথে করে দিব নাকি? হুম, কিছুটা সুবিধা হতে পারে। দিব নাকি আবার কি কথা, ধরো। ভাইয়ের কথা শুনে শায়ন পুনরায় ফিক করে হেসে ফেলল। এরপর দুই ভাই মিলে দুটো বেড টেনে একসাথে করলো। এরপর শায়ন মিটিমিটি হাসতে হাসতে বেরিয়ে গেল। সে যেতে শুদ্ধ কেবিনের দরজা লক করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো। হাত মুখ মুছে শীতলের স্যালাইন এ হাত ও হাত চেক করে সব ঠিকঠাক করে দেখে একটু ঝুঁকে শীতলের সারা মুখে চুমু এঁকে বিড়বিড় করে বলল, শুদ্ধ ভাই, আমি আপনার বউ হব বলে হেদিয়ে মরছিল। বিয়ে করলো, বউ হলো, তারপর ঘুমিয়েও গেল। এখন বাসরটা কি আমি বালিশের সাথে করব? এ কথা বলে বকতে বকতে শীতলের পাশে শুয়ে পড়ল। ব্যাঙাচিটার সারা শরীরে ব্যথা, নয়তো একটু জড়িয়ে ধরা যেত। ধরলে হয়তো তার বুকটাও শান্ত হতো, কিন্তু কি আর করার, মেনে নিতেই হবে। ভেবে শুদ্ধ দু চোখ বন্ধ করে নিল। সারাফাত চৌধুরীরা বাড়ি পৌঁছে যে যার রুমে চলে গেল। সকলে ক্লান্ত বিধায় কেউই কোনো কথা বাড়াল না। শায়ন ও শাওয়ার নিয়ে বের হতেই কেউ তার বুকে সজোরে ধাক্কা মারল। আচমকা ধাক্কায় বিছানায় এসে পড়ল সে। আরেকটা ধাক্কা মারতে শায়ন মানুষটার হাত ধরে নিল। থমথমে মুখে বলল, কেউ যেন আমাকে না ছয়। চুলে কি হবে? ফুসকা পড়বে, তবুও ছুব। বারণ করছি, বারণ শোনা হোক। এ কথা শুনে স্বর্ণ নিজে হাত ছাড়িয়ে চলে যেতে নিলেই শায়ন খপ করে তার চুলের মুঠি চেপে ধরল। সে এবার নিজে স্বর্ণকে ছুড়ে দিল নরম বিছানার মাঝখানে। এগিয়ে এলো ধীরে ধীরে। চোয়াল শক্ত করে আরও কাছে আসতেই স্বর্ণ খাবলে ধরল শায়নের পরনের শুভ্র তোয়ালের গিট্টু। ছোটে দুষ্ট হাসিয়ে ঠেয়ে হুমকি স্বরূপ বলল, ছাড়বে নাকি টান দিব? শায়ন স্বর্ণের কথায় পাত্তা দিল না, বরং চোখে চোখ রেখে উষ্ট্রজোড়া দখল করে নিল। প্রথমে ধীরে ধীরে, তারপর তার সমস্ত রাগটুকু যেন উগরে দিতে থাকল স্বর্ণের ঠোঁটের ভাঁজে। শক্ত কামড়ে রক্তাক্ত করেই তবেই ক্ষান্ত হলো সে। এরপর নিচেও হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করল, গেলেই যখন, ফিরলি কেন? স্বর্ণের নিচের ঠোঁট কেটে জ্বলছে খুব, তবে তার উন্মাদ প্রেমিক পুরুষের রাগ কমানোর জন্য এইটুকু সহ্য করা যায়। কাটা ঠোঁট নাড়িয়ে সে জবাব দিল এবার, ভালো থাকতে এবং রাখতে। শায়ন বলল, যার মনে ভালোবাসার ছিটেফোঁটাও নেই, তার কাছে ভালো থাকার কারণ খোঁজা বোকামি হয়ে যায় না? কে বলল আমার মনে ভালোবাসা নেই? আমি বলছি, ভালোবাসলে অন্তত ফেলে যেতে পারতি না। ভালোবাসি বলেই ভালোবাসার মানুষদের কাছে রেখে গেছি, ছেড়ে যায়নি। আর যাবই বা কোথায়? আমার শেষ গন্তব্য তো আপনি, শাহরিয়ার চৌধুরী। পরের দিন সকালবেলা, নতুন এক দিনের সূচনা। বেলা কতই বা হবে, এই 7টা কি 7:30? অন্যদিন ভোরের আজানের পরপরই চৌধুরী নিবাসে একে একে সবাই উঠে পড়েন, দৈনন্দিন কাজ শুরু করেন। রান্নাঘরে হুটোপুটি লেগে যায়, কিন্তু আজ নীরবতায় ছেয়ে আছে চৌধুরী নিবাস। ভোরের দিকে বাড়ি ফেরাই কেউই উঠতে পারেননি, তবে একজন মানুষ ঘুমানো তো দূর, স্থির হয়ে বসতে অবধি পারেননি। বুকের ভেতরটা আফসোসে দুমড়ে মুচড়ে যাচ্ছে ওনার। নামাজে বসে অঝরে কেঁদেছেন। বুকটা যেন তীব্র যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে। দীর্ঘদিন চেপে রাখা আফসোস নতুন করে ক্ষত দগদগে করে তুলেছে। আর ওনার আফসোসের আরেক নাম ইয়াসির। হ্যাঁ, সত্যি সত্যি ওনার আফসোসের নাম ইয়াসির। আগে তার জন্য যতটা না আফসোস হতো, আজকে তার চেয়েও বেশি হচ্ছে। বাবা তো দূর,
নিজেকে ব্যর্থ একজন মানুষ বলে মনে হচ্ছে। ছেলে আজ ওনাকে বাবা বলে ডেকেছে, তাও প্রথমবার। তাও কেন বলেছে? কারণ উনি তার কষ্টের মাত্রা বাড়িয়ে দিয়েছে। শুদ্ধ শীতল কবুল বলার মুহূর্তে অসহায় চোখে বারবার তাকাচ্ছিল ছেলেটা। ছোট বাচ্চাদের মতো ঠোঁট কাঁপিয়ে কান্না আটকানোর চেষ্টা করছিল। তার চোখ যেন চিৎকার করে অভিযোগ করে বলছিল, ওদের থামাও বাবা, থামাও। কিন্তু সেটা আর সম্ভব ছিল না। ইয়াসির যেমন জেদি, তার থেকেও শুদ্ধ একরোখা। সেই মুহূর্তে যদি পুনরায় বাধা সৃষ্টি করত, তাহলে ইয়াসিরের জীবনায়ও সেখানেই শেষ করত। বলা বাহুল্য, উনি ছোট ছেলের তীক্ষ্ণ রাগকে ভীষণ ভয় পায়, কেননা ছেলের রাগের মাত্রা উনি দেখেছে। আর যেখানে অসুস্থ শীতল চাচ্ছিল, সেখানে কিছুই করার ছিল না। আরেকটা কথা না বললেই নয়, সায়ন ওনার রক্ত নয়, তবে সায়নের ক্ষমতা নেই ওনাকে উচ্চ বাক্য করার, স্পর্ধা নেই ওনার মুখের উপর না বলার, সবার সামনে ছোট করার। এজন্য এত কিছুর পরও সায়নকে ধমকে ধামকে হলেও বাড়ি ফেরাতে পেরেছেন। কঠিন সত্য জেনেও বুঝতার সায়ন ভেঙে পড়েনি, ওনাকে ভেঙে ফেলেনি, ছেড়ে গিয়ে বুকের উপর পাথর তুলে দেয়নি। বলতে লজ্জা নেই, সায়নের মতো করে আজ ইচ্ছে করছিল ইয়াসিরকেও থামাতে। সেও তো ওনারই ছেলে, ইলিয়ানার দেওয়া শেষ আমানত। মন চাচ্ছিল মান অভিমান ঠিক বেঠিকের হিসাব ভুলে যেতে, ওনার ছেলে বলে সারা পৃথিবীর কাছে পরিচয় করাতে। আফসোসে ভরা বুকে পাপী ছেলেকে বুকে আগলে নিতে কষ্ট হতো না, একটুও হতো না। কিন্তু উনি জানেন ইয়াসির ওনার ডাক শুনত না। লাগাম ছাড়া বাঁধনহারা ছেলেটা শুনলে আগেই শুনতো ওনার কথা, কিন্তু সে শোনেনি, বারবার পিছলে গেছে। মুর্দা কথা, যে বাঁধনে বাধা পড়তে চান না, তাকে কিভাবে বেঁধে রাখবেন? শেষ চেষ্টা হিসেবে স্বার্থপরের মতো ভেবেছিল শীতলের তার কাছে বিয়ে দিয়ে কাছে রেখে দিতে, তাকে ভালো পথে আনার সর্বশেষ সুযোগটুকুও কাজে লাগাতে। এই ভেবে বলেছিলেন, পাপাচার কমালে সে চৌধুরী নিবাসে সবচেয়ে সুন্দর ফুলটা দিবেন, কারণ ওনার মনের মতো শীতলের চঞ্চলতা দুষ্টকুমারের পাথরের মনে ফুল ফোটাতে, তার পাপের পথ আগলে ভালো দিকে ফিরিয়ে আনতে। শীতলের মধ্যে এই আশ্চর্য জাদুকরী ক্ষমতা আছে, কিন্তু কে জানত শুধু শীতল একে অপরকে পছন্দ করে। সে পছন্দের মাঝে সীমাবদ্ধ নেই, সকলের দৃষ্টির আড়ালে দিনকে দিন সেটা ভালোবাসায় রূপ নিয়েছে। একথা তো উনি জানতেন না, জানলে অবশ্যই ভুলেও ইয়াসিরকে কথা দিত না। এখন এমন একটা অবস্থা, উনি আজকের পর থেকে শুদ্ধর চোখে চোখ রেখেও তাকাতে পারবেন না। ছেলেটা হয়তো ওনার জঘন্য বাবা বলে মনে মনে ঘোষণা করেছে, করাটা স্বাভাবিক, যদিও আজ বলতেই হয়। এতদিন নিজের অনৈতিকতা, কর্তব্যপরায়ণতা, নিষ্ঠাচার নিয়ে গর্ব ছিল ওনার, কিন্তু আজ এক নিমিষেই শেষ। অন্যেরা কি বলবে পরের হিসাব। এখন নিজের মনই চিৎকার করে বলছে, তুমি বাবা হিসেবে খুব খারাপ শারাফাত চৌধুরী, খুব খারাপ। তুমি না পারলে ইয়াসিরকে সঠিক পথে আনতে, না পারলে ছেলেটার মুখে হাসি ফোটাতে, শেষ মুহূর্তে যা চেষ্টা করলে সেটাও আরেক ছেলের হাসি কেড়ে নেওয়া ঘৃণিত কাজও করতে যাচ্ছিলে। আর সায়ন, তাকে তো তুমি শাসনে রেখেছো সবসময়। ভীষণ শখ করে ছেলেটা রাজনীতি করতে চেয়েছিল, সেটাতেও তোমার বাধা। তুমি বাবা হওয়ার যোগ্য নয় শারাফাত, বাবার অন্তত এরকম আচরণ করে না। নিজের মনের কথা শুনে শারাফাত চৌধুরী মলিন হাসলেন, না চাইতেও চোখের পানি ঝরঝর করে ঝরে গেল। ক্লান্ত শরীর এড়িয়ে দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন ঘূর্ণিমান সিলিংয়ের দিকে। এরপর মনে মনে বিড়বিড় করলেন, আমার আল্লাহ জানে, আমি আমার সায়নকে কখনো আলাদা চোখে দেখিনি, কখনো বাকি দুই সন্তানের সাথে তুলনা করিনি। তুলনা করবই বা কেন? ও তো আমার ছেলে, আমার আরেক সন্তান। হ্যাঁ, ওর রাজনীতি করা পছন্দ না, এ কথা ধ্রুব সত্য। শখের বসে কিছু করতে হলে অন্য কিছু করুক, রাজনীতিই কেন? রাজনীতি শখের বসে করার জিনিসও না। আর কে চাই সন্তানের রক্ত দেখতে? কদিন পর পর আহত হয়ে বাড়ি ফিরে এসব দেখতে কার ভালো লাগে? আমি মানি আমি খুব খারাপ বাবা, কিন্তু খারাপ বাবার মনেও ভয় হয়, সন্তান হারানোর ভয়, ছেলের লাশ কাঁধে নেওয়ার ভয়। সেক্ষেত্রে আমি খারাপ বাবা, খারাপই থাকব। একথা ভাবতে ভাবতে ওনার চোখের কোণে জল গড়াতে লাগলো, এক ফোঁটা দু ফোঁটা বালিশ ভিজতে লাগলো।
উনার পাশে ঘুমানো সিতারার অজানায় রয়ে গেল প্রিয় স্বামীর বুক চাপা কিছু কষ্টের কারণ। সেগুলো দগ্ন করছে ওনার বুক পাঁজর। বেলা বাড়ার সাথে সাথে চৌধুরী নিবাসের সদস্যরা জেগে উঠল। সকলে আগে শীতলের খোঁজ নিতে শুদ্ধকে লাগাতার কল দিতেই থাকলো, কিন্তু কল রিসিভ হচ্ছে না। আবার কিছু হলো না তো? সবার মুখেই চিন্তার ছাপ। সিমিন অস্থির হয়ে কল দিতে দিতে কলটা কেটে যাবে সেই মুহূর্তেই কল রিসিভ হলো। উনি চিন্তিত সুরে হ্যালো বলার আগে শীতলের কণ্ঠ শোনা গেল। হ্যালো আম্মু। শীতল, কেমন আছিস মা? শরীর ঠিক আছে? শুদ্ধ কই? কল ধরছে না কেন ছেলেটা? আম্মু, শুদ্ধ ভাই ঘুমাচ্ছে, ক্লান্ত লাগছে দেখে ডাকিনি, পাশ থেকে ফোন নিয়ে আমি রিসিভ করেছি। ও, তুই ঠিক আছিস? নার্স এসেছিল আর স্যালাইন দিয়েছে? সাবধান, কেন রাতে রক্ত যেন না ওঠে। উঠবে না। আসবে না তোমরা? এই তো সকালের নাস্তা বানিয়েই যাব আমি। তাড়াহুড়ো করো না, ধীরে সুস্থে এসো, আমি ঠিক আছি। ঠিক আছে। শীতলের কথা শুনে সকলে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। ওদিকে একজন নার্স কেবিনের দরজায় নক করা মাত্রই শীতল নিচু সুরে জানতে চাইল কে এসেছে। নার্স বলল, ম্যাম, আপনার স্যালাইন শেষের পথে, ওটা খুলে দিতে হবে। একথা শুনে শীতল একবার তাকালো ঘুমন্ত শুদ্ধর দিকে। উপর হয়ে কি সুন্দর করে ঘুমাচ্ছে তার বিশুদ্ধ পুরুষ। মূলত তার ঘুমটা ভাঙাতে চাচ্ছে না বলেই কত কষ্ট করে ফোনটা কাছে টেনে এনে রিসিভ করলো। এজন্য গুলি লাগা হাতেও ব্যথা পেয়েছে। এদিকে আবার এই নার্স এসে হাজির। এদিকে স্যালাইনও শেষের দিকে খুলতে হবে দেখে সে নিচু সুরে বলল, শব্দ না করে নিঃশব্দে আসুন। একথা শুনে নার্স নিঃশব্দে কেবিনে প্রবেশ করল। দুটো বেড একসাথে দেখে বিস্ময় নিয়ে তাকালো ঘুমন্ত পুরুষটার দিকে। বলা বাহুল্য, পুরুষটা দেখতে বেশ। তাকে ওভাবে তাকাতে দেখে শীতল ফিসফিস করে বলল, ওটা আমার স্বামী, ঘুমাচ্ছে, ঘুমাক, শব্দ করবেন না প্লিজ। আসলে ওর মাথায় একটু সমস্যা আছে, বলতেও লজ্জা লাগছে। আসলে হয়েছে কি, আমার শ্বশুরবাড়ির বংশগত রোগ এটা। সবসময় রাগে না, তবে তাদের ঘুমের ব্যাঘাত ঘটালে মেজাজ চড়ে যায়। তখন যাকে সামনে পায় তাকে ধরে কামড়ে দেয়। এই কথা শুনে অল্প বয়সী নার্স মেয়েটা আরেক দফা অবাক হয়ে তাকালো শুদ্ধর দিকে। এমন সুদর্শন পুরুষের মাথায় সমস্যা দেখে বোঝাও যায় না। আহারে, সবই কপাল। রোগ তো আর বলে কয়ে আসে না, রোগের কাছে সবাইকেই কাবু হতে হয়। এসব ভেবে শীতলের স্যালাইন দেওয়া হাত মুক্ত করল। নিঃশব্দে ক্যানোলার মধ্যে দুটো মেডিসিন ধীরে ধীরে ইনজেক্ট করল। শীতল ব্যথায় চোখ মুখ কুচকে নিল। কি মেডিসিন যে কে জানে, রগে যাচ্ছে তো জ্বালাপোড়া করতে করতে। তবুও সে কোনো শব্দ করল না। ডাক্তার নাকি মুখে খাওয়ার অনুমতি দিয়েছে, স্যালাইনটা বন্ধ আপাতত। একথা বলে ক্যানোলার মুখ বন্ধ করে নিঃশব্দে বেরিয়ে গেল। উনি যেতেই শুদ্ধ চোখ খুলে শীতলের দিকে তাকিয়ে রইল। শীতলর তাকানো দেখে মিষ্টি করে হাসল, বলল, গুড মর্নিং সোয়াইব শুদ্ধ। বিয়ের প্রথম সকালে অনেক অনেক ফুলের শুভেচ্ছা রইল। শুদ্ধ কিছুই বলল না, সেভাবেই তাকিয়ে রইল। আবার তাকে জ্বালানোর কাজে লেগে পড়েছে। কি যেন বলল, সে নাকি পাগল, যাকে তাকে ধরে কামড় দেয়। ব্যাঙাচির ঘরের ব্যাঙাচি, আর ভালো হবে না। শীতল ভাবল এক্ষুনি ধমকে উঠবে, কিন্তু শুদ্ধ সেটা করল না, বরং গড়ানি দিয়ে চলে এলো শীতলের খুব কাছে। বিনা বাক্যে শীতলের গলায় মুখ ডুবিয়ে বলল, জ্বালাতে খুব ভালো লাগে তাই না? হতভম্ব শীতল কোনো কথাই বলতে পারল না, লজ্জায় পেল বটে। তবে কিছু একটা উচিত ভেবে বিড়বিড় করে বলল, খুব। আমি জ্বালালে সহ্য করতে পারবি? ক্ষুধা লেগেছে, কিছু খাবো। একথা শুনে শুদ্ধ চট করে মুখ সরিয়ে উঠে দাঁড়ালো। এদিক ওদিক তাকিয়ে ফোন খুঁজে কল করলো কাউকে। নাস্তা আনতে বলে নিজেও উঠে পড়ল। মিনিট পাঁচেক পর হাসান নাস্তা নিয়ে আসলে দুজনে মিলে বেড আরেক অবস্থানে রাখল। হাসান সারা রাত হসপিটালে ছিল, এখন ফিরবে বিধায় বিদায় নিয়ে গেল। শুদ্ধ শীতলকে যতটুকু পারল ফ্রেশ হতে হেল্প করল। তারপর নিজেও খেলো, শীতলকেও খাইয়ে দিল। এর কিছুক্ষণ পর সিমিন, সিতারা, স্বর্ণ আর সায়ন এলো। শুদ্ধ ভাইয়ের সাথে ইশারা করে বেরিয়ে গেল।
পরক্ষণে ফিরে এসে শীতলকে বলল, একটা কাজে যাচ্ছি, ফিরতে লেট হবে। এ কথা বলে সে বেরিয়ে গেল। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, এসব কিছুই বলল না। সারাদিন কোনো খুঁজও পাওয়া গেল না। ফিরল একেবারে মধ্যরাতে, যখন শীতল ঘুমাচ্ছিল। বিকেলের দিকে সাফওয়ান চৌধুরী এলে সিমিন আর সিতারাকে ওনার সাথে বাড়ি পাঠিয়ে দিল সায়ন। সে আর স্বর্ণ হসপিটালে থাকলো। শুদ্ধ ফিরলে তারা দুজন বাইকে করে নিজের মতো করে সময় কাটিয়ে বাড়ি ফিরল। এভাবেই দেখতে দেখতে প্রায় 4-5 দিন পর শীতলকে রিলিজ করে দেওয়া হলো। ভালোই ভালোই শীতলও মুক্ত পাখির ন্যায় এক আকাশ সমান খুশি নিয়ে বাড়ি ফিরে গেল। তবে মেডিসিন চলছিল, চলবে। প্রচলিত কথায় আছে, সময় হচ্ছে বহমান স্রোত, যা চলে নিজস্ব গতিতে। সেই সময়ে অঙ্ক কষতে কষতে পেরিয়ে গেল 1 মাস। একটু দুর্বল হয়েছে একের পর এক ধেয়ে আসা ঝড়, মলিন হয়েছে হারানো কিছু ব্যথা, কিছু সত্য মোচিত হয়েও বন্ধন হয়েছে আরও দৃঢ়। বলা বাহুল্য, এই 1 মাসে পূর্বের মতো চাঙ্গা হয়ে উঠেছে চৌধুরী নিবাস। মুছে গেছে হতাশার গ্লানি। স্মৃতির পাতায় যত্নে অযত্নে বন্দী হয়েছে কিছু মিষ্টি মুহূর্ত, কিছু তিক্ত অভিজ্ঞতা। এখন চৌধুরী নিবাস খুনসুটিতে মুখরিত। রুটিন মাফিক সবাইকে ব্যস্ত হতে হয়েছে দৈনিক কাজে। তবে শীতল বাড়ি ফেরার পর শুদ্ধকে বাড়িতে খুব কম সময়ই পেয়েছে। সে কখন আসে কখন যায় বলা মুশকিল। তার কিসের এত ব্যস্ততা কে জানে। সারাদিন কোথায় যায় কি করে তাও বলে না। খুব জোর করলে মলিন হেসে বলে, দোয়া কর, যা হারিয়েছি সব যেন ফিরে পাই, আমার কষ্টের ফল যেন আমার কাছেই ফিরে আসে। তার কঠিন কঠিন কথার মানে কিছুই বুঝে না সে। তাকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে শুদ্ধ হাসে। আসলে ল্যাবে চুরি হওয়ার কথা সে কাউকে জানায়নি। কি দরকার, শুধু শুধু দুশ্চিন্তা করবে। চিন্তা করে তো লাভের লাভ কিছুই হবে না। মোদ্দা কথা, চুরি হওয়ার সেই ল্যাব বন্ধ করে দিয়েছে। চোর যখন একবার গেরস্তের বাড়ি চুরি করার সুযোগ পায়, তখন সে বারবার ফিরে আসে। নিজে না আসলেও অন্যকে পাঠায় কাজ হাসিল করে নিতে। আর এই সুযোগ কাউকে দেওয়া যাবে না। এরপর সে ওই ল্যাব কী করেছে শাহান আর তার ফ্রেন্ডরা ছাড়া কেউই জানে না। আজও সারাদিন পেরিয়ে রাতে ফিরল শুদ্ধ। সবার সাথে ডিনার সারল। শীতল অভিমানী চোখে কয়েকবার তাকালেও কিছু বলেনি শুদ্ধ। আর তাদের বিয়ে হওয়ার পরও এক রুমে থাকা না থাকা নিয়ে কেউ কিছুও বলেনি। ওদের মর্জির উপরে ছেড়ে দেওয়া হয়েছে। কেন জানি শুদ্ধ শীতলকে তার রুমে থাকার আহ্বান জানায়নি। অগত্যা পূর্বে যেমন ছিল এখনও তেমনই চলছে। তবে কয়েকদিনে শীতলের মনে বড্ড অভিমান জমেছে। কেন জানি মনে হচ্ছে শুদ্ধ তাকে ইগনোর করছে। নয়তো এত কিসের কাজ তার? একটু সময় দিলে কি হয়? আগের কথা এখনকার কথা কি এক নাকি? এখন মনে রাখা উচিত না তার ঘরেও একটা বউ আছে। বউ তাকে ভীষণ মিস করে, সঙ্গ চায়, জ্বালাতে চায়, অহেতুক বকবক করে কান মাথা ঝালাপালা করে দিতে চায়। তা না, খালি কাজ আর কাজ। এসব নানান কথা ভেবে রাতে খেয়ে শীতল মুখ মলিন করে উপরে যাচ্ছিল। তখন সিতারা তাকে দাঁড় করিয়ে বলল, শীতল, উপরে যাচ্ছিস মা? কিছু বলবে বড় মা? খেতে বসে দেখলাম শুদ্ধ বারবার কপালে হাত দিচ্ছে। ছেলেটার মাথা ব্যথা করছে বোধ হয়। কফি করে দিচ্ছি, ও রুমে পৌঁছে দিয়ে আসিস তো মা। দাও। এ কথা বলে সে পাশে এসে সিতারার পাশে দাঁড়ালো। সিতারা আর চোখে শীতলকে একবার দেখে গলা খাকুরি দিয়ে বলল, কাজের চাপ বেড়েছে, তাই সময় দিতে পারছে না। কষ্ট পাস না মা। এ কথা শুনে শীতল ধরা গলায় অন্যদিকে তাকিয়ে বলল, কিন্তু কষ্ট হচ্ছে বড় মা। তোমার ছেলে ইচ্ছে করে আমাকে ইগনোর করছে। কেন করছে জিজ্ঞাসা করেছিস? না, গিয়ে জিজ্ঞাসা কর। এ কথা বলে সিতারা শীতলের হাতে কফি ধরিয়ে দিলে শীতল যাওয়ার জন্য পা বাড়াতেই সিতারা তাকে ধরে থামিয়ে দিল। গলা খাকুড়ি দিয়ে আমতা আমতা করে বলল, আগে তো শাড়ি টাড়ি পরতি, এখন পরিস না কেন? শাড়ি পরলে তোকে কিন্তু ভালোই লাগে। কফি ঠান্ডা হয়ে গেল, খ্যাচখ্যাচ করবে, দিয়ে আসি। যা। এ কথা বলে শীতল মুখ ভুতা করে চলে গেল। সিতারা স্বর্ণকে ইশারায় কাছে ডেকে কিছু বলে তাকে দ্রুত পাঠিয়ে দিল। স্বর্ণ দ্রুত পায়ে গিয়ে শীতলের হাত থেকে কফির মগটা নিয়ে তাকে রুমে যেতে বলল।
শীতল ধরা গলায় বলল, আমি দিয়ে আসি না আপু, প্লিজ আমাকে দাও। তুই আমার রুমে যা, আমি আসছি। এ কথা বলে স্বর্ণশুদ্ধকে কফি দিয়ে শীতলকে লাল ও কালো মিশ্রণের জর্জেট শাড়ি পরিয়ে সাজিয়ে দিল। লম্বা চুলগুলো ছেড়ে দিল, টানা টানা করে কাজল দিয়ে দিল, হাতে দিল একগোছা লাল ও কালো রেশমি চুড়ি, কপালে ছোট্ট সাদা পাথরের টিপ। তারপর বোনকে ধরে শুদ্ধ রুমের সামনে দাঁড় করিয়ে দরজায় নক করে দ্রুত পায়ে সরে পড়ল। শীতলা এতক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে দেখছিল বোনের কাহিনী। যখন সে বুঝল ততক্ষণে শুদ্ধর দরজা খুলে ভ্রু কুচকে তাকিয়ে আছে। এত রাতে তার সাজগোজ দেখেও কিছু বলল না, বরং দরজা থেকে সরে দাঁড়ালো। শীতল ধীরে পায়ে রুমে ঢুকলে দরজা আটকে তাকিয়ে রইল শীতলের দিকে। এগিয়ে এসে দাঁড়ালো শীতলের মুখোমুখি। সে কিছু বলছে না দেখে শীতল আমতা আমতা করে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন শুদ্ধ ভাই? আমার কি মুখে কিছু লেগে আছে? দেখি শুনুন, যেতে দিন আমায়। কম্পিত সুরে বলা শীতলের কথাটা শুনল শুদ্ধ, তবে তার মধ্যে কোনো ভাবান্তরই দেখা গেল না, বরং সে হিমশীতল চাহনিতে পকেটে হাত গুজে এগিয়ে এলো দেওয়ালের সাথে সিটিয়ে দাঁড়িয়ে থাকা শীতলের দিকে। হাত রাখল শীতলের কান বরাবর, যেন কোনোভাবেই পালাতে না পারে। তার মতিগতি বুঝে শীতলের গাল দুটো লাল বর্ণ ধারণ করল। জীবনে কম সিনেমা তো দেখেনি সে, তবে কিছু একটা আন্দাজ করে তার গলা শুকিয়ে এলো, হাতের তালু ঘামতে থাকলো। এর আগে সে শুদ্ধকে জড়িয়ে ধরেছে, কানের নিচে চুমু খেয়ে ভালোবাসার আবদার জুড়েছে, ঘুমন্ত শুদ্ধর বুকে মাথা রেখেছে, বুকে নাক ডুবিয়ে তার শরীরের ঘ্রাণও নিয়েছে। কিন্তু শুদ্ধ কখনো তাকে অযাচিত স্পর্শ করেনি, যা করেছে সীমাবদ্ধতা রেখে, এবং তাতে তার নোংরা কিংবা গা ঘিনঘিনে অনুভূতি অনুভব হয়নি কখনো। আজকে হঠাৎ তার এমন রূপ দেখে যার বর্ণায় বিস্মিত শীতল। যেতেও দিচ্ছে না, আবার কিছু বলছেও না দেখে পুনরায় বলল, রুমে যাব। কেন? ঘুমাবো। তাহলে এলি কেন? আমি ডেকেছি? ভুল করেছি, আর আসবো না। কথা বলে যেতে গেলে শুদ্ধ ওর পথ আটকে দাঁড়ালো। পাশ কাটিয়ে যেতে গেলে পুনরায় পথ আটকালো। বেশ কয়েকবার একই কাজ করাতে শীতল অধৈর্য হয়ে বলল, শুধু শুধু দাঁড় করিয়ে রেখেছেন কেন? সরুন না, যেতে দিন প্লিজ। শুধু শুধু না তো তবে? শুদ্ধ ফিচেল হাসল। তার চঞ্চল অভিলাষী তার নির্দিষ্ট অভিলাষ বুঝেও না বোঝার ভান করছে দেখে মজা পেল। লজ্জায় রাঙা গাল দুটো থেকে দৃষ্টি সরিয়ে এসে ঠোঁটের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থতমত সুরে বলল, প্রতিশোধ নিতে। কিসের প্রতিশোধ? সময় সময় আমাকে জড়িয়ে ধরার প্রতিশোধ, কানের নিচে চুমু খাওয়ার প্রতিশোধ, বুকে মুখ ডুবানোর প্রতিশোধ। মুর্দা কথা, আমার সঙ্গে যখন যা করেছিস আমি এখন সেসবের প্রতিশোধ নেব। প্রস্তুত হন ওয়াইফি? বিশুদ্ধ পুরুষের মুখে এমন অশুদ্ধ কথা শুনে শীতল হতবাক হয়ে গেল। মুখ কাচুমাচু করে পালানোর পথ খুঁজল, গাইগুই করে ছেড়ে দেবার বাহানা দেখালো। শুদ্ধ থমথমে মুখে তার সব তাল বাহানা দেখল, বুঝল। এরপর আচমকায় শীতলের দুগাল চেপে ধরে ঠোঁটে ঠোঁট বসিয়ে কয়েক সেকেন্ডের ব্যবধানে ছেড়ে দিল। শীতল কোনো প্রক্রিয়া দেখানোর আগেই পুনরায় শক্ত করে তার ঠোঁটে, গালে, গলায় চুমু খেয়ে বলল, তোকে এভাবে কখনো আদর করেছি? শুদ্ধ থমথমে কণ্ঠস্বর আর ঘটে যাওয়া ঘটনায় বেজায় শকড। সেই অবস্থায় শুদ্ধ ধমকে পুনরায় জিজ্ঞেস করলেও কিছুই বলতে পারল না। তখন শুদ্ধ তাকে তৃতীয়বারের মতো একইভাবে চুমু খেয়ে ছেড়ে দিয়ে বলল, এভাবে কখনো আদর করিনি, আর করবও না। আমার এত লোভও নেই, তবে ভদ্র আছি, থাকতে দে, নয়তো অনুষ্ঠানের অপেক্ষা আর করা হবে না। হ্যালো এভরিওয়ান, প্লিজ অ্যাটেনশন, সবাই একটু মন দিয়ে শুনবেন। আমার এই চ্যানেলের এই পর্বগুলোতে ইংলিশ ডাব করা আছে, তো আপনারা হয়তো যারা শুনেন তারা অবশ্যই অনেকেই বুঝতে পেরেছেন যে কথাগুলো ইংলিশে হয়। তো এরকম যদি হয় তাহলে আপনারা আপনাদের সেটিংস থেকে একটু কাইন্ডলি ঠিক করে নেবেন, তাহলে আপনারা বাংলাতে শুনতে পারবেন। আমার মতে
অনেকেই জানেন আপনারা যেটা কিভাবে করতে হয়। যারা জানেন না তাদের জন্য বলছি। আপনারা যারা মোবাইল থেকে দেখেন তারা উপরে সেটিংসের অপশনটা পাবেন, সেখানে যাবেন। সেখানে চাপ দেওয়ার সাথে সাথে ওইখানে অডিও ট্র্যাক নামের অপশন আসবে। সেখানে আপনারা যাবেন, ওইখানে দেখবেন ইংলিশে লেখা আছে, তো আপনারা ওইটাকে বাংলা করে নেবেন। বাংলাতে চাপ দিলেই সেটা বাংলা হয়ে যাবে। তখন আপনারা আমার কথাগুলো বাংলাতেই শুনতে পারবেন। আর যারা ট্যাব, তারপর ল্যাপটপ বা পিসিতে দেখেন তারা নিচে সেই অপশনটা পাবেন। সিসির পরেটা সেটিংস নামের একটা অপশন আছে, সেখানে যাবেন। একই সিস্টেম, অডিও ট্র্যাকে যাবেন, গিয়ে ওইখান থেকে বাংলা করে নেবেন। সবাই হয়তো জানে, যারা জানে না আমি তাদের জন্যই বললাম। অনেকেই আবার কমেন্টে বলছেন, ইনবক্সে বলছেন কথাগুলো কেন ইংরেজিতে শোনা যায়। সো এটা ডাব করা। তো আপনারা কাইন্ডলি সেটিংস থেকে, এরকম হইলে আপনারা সেটিংস থেকে সেটা ঠিক করে নেবেন, আবার বাংলাতে শুনতে পারবেন। ধন্যবাদ। শুনছিলেন নূরজাহান আক্তার আলোর লেখা শেষ চৈত্রের ঘ্রাণ। গল্প পাঠে ছিলাম আমি তাসরোস মিম। আজকের পর্বটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লেগে থাকলে গল্পে একটা লাইক এবং চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। পরবর্তী পর্ব খুব শীঘ্র নিয়ে হাজির হব। ততক্ষণে চোখ রাখুন স্টোরি বাই তাসরোস 0.2 চ্যানেলে। ধন্যবাদ।